সংস্কারের বিভিন্ন দিক নিয়ে সাবেক পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভা। গেল ১৭ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজে সন্ত্রাসী হামলার হুমকি। কানপুর থেকে ম্যাচ চলে যেতে পারে ইন্দোর, খবর ভারতীয় গণমাধ্যমে। আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই। এবং ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সামনে রেখে থিম্পুতে বাংলাদেশ দলের অনুশীলন। ফরওয়ার্ডদের পারফরমেন্সের সমালোচনায় সাবেকরা। জামালের ওপর আস্থা না হারানোর আহ্বান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। নতুন সভাপতি হওয়ার পর বোর্ডের স্টেক হোল্ডারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ফারুক আহমেদ। তার ধারাবাহিকতায় বোর্ডে বিভিন্ন সময় পরিচালকদের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছে বর্তমান কমিটি। নতুনভাবে সভাপতির দায়িত্ব পাওয়ার পর আইসিসির সভায় অংশ নিয়েছেন ফারুক আহমেদ। গতকাল দেশে ফিরেই এদিন সাবেক পরিচালকদের নিয়ে সভা করেছেন। প্রধান নির্বাহী, বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও সাবেক ৯ জন পরিচালক উপস্থিত ছিলেন সভায়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিচালক হওয়া কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনা যায়। এক সময় আমাদেরকে ক্রিকেট বোর্ড থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল, কিন্তু আমরা এখন তারপরেও আমরা যেহেতু প্রকৃত সংগঠক হিসাবে ক্রীড়া উন্নয়নের পরিষদের পক্ষ থেকে এই বোর্ডকে সমর্থন জানানোর জন্য আজকে আমরা এসেছিলাম সভাপতি মহোদয়ের সাথে আজকে সৌজন্য সাক্ষাৎকার এবং মত বিনিময় করতেছি। তো আমরা কামনা করব ভবিষ্যতে এই খেলাধুলার প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে এবং যেন উনি সুন্দরভাবে বোর্ড পরিচালনা করতে পারে। ক্রীড়াঙ্গনের যে অ্যাডহক কমিটি হচ্ছে সেখান থেকে ক্রিকেটের যারা খেলা করে, যারা খেলা বোঝে, যারা ক্রীড়া সংগঠক, তাদেরকে কিভাবে ক্রীড়াঙ্গনে আনা যায় সেই চেষ্টা করা। ক্রিকেটের মায় আমরা কতদিন ত্যাগ করতে পারবো না। এই জন্য আমরা প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য যে ওনার যত রকমের সাহায্য সহযোগিতা দরকার আমাদের তরফ থেকে আমরা জানিয়ে গেলাম যে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতির মিটিং এবং বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে সবশেষ তথ্য জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নতুন সভাপতি ফারুক আহমেদ এবং কি নতুন একজন বোর্ড ডিরেক্টর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, তারা আসলে দায়িত্ব নেওয়ার পর কিন্তু বোর্ডে বেশ কিছু কার্যক্রম চালু করেছেন এবং কি সংস্কারের যে দাবিটি উঠেছে ক্রিকেট বোর্ডকে নতুন করে ঢেলে সাজানোর সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় আমরা আজকে দেখেছি যে ক্রিকেট বোর্ডে 2001 থেকে 6 সাল পর্যন্ত যারা ডিরেক্টর ছিলেন, বিভিন্ন কমিটির দায়িত্বে ছিলেন, ফিনান্স কমিটির দায়িত্বে ছিলেন, এই ধরনের লোকরা কিন্তু আজকে এসেছেন। অবশ্য তারা বিভিন্ন জেলা এবং কি বিভাগীয় যে সংস্থাগুলো রয়েছে তারা সেই সংস্থাগুলোর মাধ্যমে আসলে কাউন্সিলর হয়ে কিন্তু বোর্ডে এসেছিলেন। তারা আসলে জানেন আসলে তৃণমূল থেকে কীভাবে ক্রিকেটারকে তুলে আনতে হবে এবং কি ওই কেন্দ্র পর্যন্ত আনার যে পথ পরিক্রমা সেই বিষয়গুলো নিয়ে তারা যেহেতু কাজ করেছেন তাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন নতুন সভাপতি। মূলত যেই সাবেক কর্মকর্তা এবং কি পরিচালকরা এসেছেন তারাই আসলে মূলত ইচ্ছা প্রকাশ করেছিলেন বোর্ড সভাপতির সঙ্গে সাক্ষাতের, এবং সেই সাক্ষাতের ইচ্ছা প্রকাশের পর কিন্তু তিনি সায় দিয়েছেন, তাদেরকে ডেকেছেন, কথা বলেছেন দীর্ঘ সময়। একই সঙ্গে কিন্তু একটা দাবিও উঠেছে যে আসলে গত যে 15-16 বছর ধরে নাজমুল হাসান পাপন তিনি দায়িত্বে ছিলেন এবং তার কমিটির আন্ডারে যেই কার্যক্রম চলমান ছিল তার প্রত্যেকটি বিষয়ের কিন্তু একটি সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং কি দুর্নীতির বিষয়টা বেশ মোটা দাগে উল্লেখ করেছেন একজন সাবেক কর্মকর্তা। তিনি বলছিলেন যে ক্রিকেট বোর্ডে তারা যখন ছিলেন তখন থেকে এখন পর্যন্ত আসলে আর সবশেষ তারা যখন ছিলেন এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত কত টাকা আয় ব্যয় হয়েছে, কি রকমের লুটপাট দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি আসলে শ্বেতপত্র
প্রকাশ করতে হবে। এবং তারা আজকে বোর্ড সভাপতি এবং পরিচালক এবং কি প্রধান নির্বাহী ছিলেন তাদের সাথে আলোচনা করেছেন। পাশাপাশি তাদের একটা ইচ্ছার কথা জানিয়েছেন, তারা হচ্ছে যিনি মাননীয় ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তার সঙ্গেও আসলে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তাদের যেই বক্তব্যটা ছিল আসলে এই বিষয়গুলো আসলে পরিষ্কার হওয়া উচিত এবং কি তাদের পক্ষ থেকে নতুন যেই কমিটি কিংবা বোর্ড পরিচালনা পর্ষদে রয়েছেন তাদেরকে আসলে সব ধরনের সহযোগিতা করবে। এই বোর্ডের এই কার্যক্রমের পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে সামনে ভারত সিরিজ। বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়ে এসেছে এবং কি বিশ্রামের সুযোগ নেই। ক্রিকেটাররা কিন্তু আনুষ্ঠানিকভাবে 8 তারিখ থেকে অনুশীলন শুরু করার কথা থাকলেও কিন্তু গতকালকে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত অনুশীলন করেছে, আজকেও শান্ত এসেছেন। পাশাপাশি লাল বল এবং কি সাদা বল দুই সংস্করণেই কিন্তু ম্যাচ হবে এবং দুই সংস্করণের জন্য ক্রিকেটাররা এরই মধ্যে কিন্তু লোকাল কোচদের আন্ডারে কিন্তু অনুশীলন শুরু করেছেন। আজকে আমরা যেমনটা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে নাজমুল হোসেন শান্তর কথা যদি বলি, পেসারদের কথা আসলে আগেও বলছিলাম যে তাসকিন, শরীফুল, তাসকিন, মুস্তাফিজ এরা কিন্তু অনুশীলন করছেন এবং দুইটি ফরম্যাটের জন্য আলাদাভাবেই কিন্তু প্রিপারেশন নিচ্ছে। যেহেতু ভারতের বিপক্ষে সিরিজ কঠিন প্রতিপক্ষ, এই দুইটি ফরম্যাটেই কিন্তু টেস্ট এবং কি টি-20 দুইটি ফরম্যাটের কথা যদি বলি, দুই ফরম্যাটে কিন্তু চ্যাম্পিয়ন। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এবং কি এই টি-20তে সম্প্রতি তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা পরিচালনা পর্ষদের রয়েছেন তারা আসলে বলছেন যে এই সিরিজটা আসলে কঠিন একটা পরীক্ষার সিরিজ হবে এবং কি সেখানে বাংলাদেশ দল তাদের পরীক্ষা দিয়ে ভালো করার একটা চেষ্টা থাকবে এবং সেই চেষ্টা আসলে যে পরিকল্পনাগুলো ন্যাশনাল কোচরা দিয়েছেন সেগুলো কিন্তু বাস্তবায়ন করছেন ঘরোয়া কোচরা। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। এর আগে শুক্রবার মিরপুরের হোম অফ ক্রিকেটে ঐচ্ছিক অনুশীলন করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ সময় তিনি কাজ করেছেন ব্যাটিং নিয়ে, মূলত অফ ফর্ম কাটাতেই এমন অনুশীলন, ব্যক্তিগত অনুশীলন টাইগার টপ অর্ডার ব্যাটসম্যানের। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ভারত সিরিজ দিয়ে স্কোয়াডে ফিরতে চান পেসার ইবাদত হোসেন। বর্তমান সময়ের পেস বিপ্লবের ভিড়ে কাজটা কঠিন হলেও দেশের ক্রিকেটের জন্য এটাকে দেখছেন ইতিবাচক হিসেবে। শুক্রবার সরকারি ছুটির দিন, স্তব্ধ হোম অফ ক্রিকেটে প্রাণের চাঞ্চল্য নেই বললেই চলে, কিন্তু সেই নিস্তব্ধতা ভেদ করে শান্তর সেই স্বভাবসুলভ ড্রাইভ। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কিন্তু টাইগার কাপ্তান তা পারছেন কই। দল সাফল্য পেলেও সবশেষ 9 ইনিংসে তার ব্যাটে 50-র দেখা নাই। তাই তো শান্তর এমন ফিরে পাওয়ার লড়াই। ইনডোরের আউটারে 9টা থেকে বেলা 11:30। সময় বেড়েছে রোদের তীব্রতা, তবে শান্ত তাতেও হননি অশান্ত। লোকাল কোচ আর থ্রোয়ারদের সঙ্গে নিয়ে কাজ করেছেন ভুল ত্রুটি ধরতে। সামনেই ভারতের মাটিতে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ। প্রবল প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে তার ব্যাটে রানের বিকল্প নেই। ভারত সিরিজ ভিন্ন চ্যালেঞ্জ আরেক টাইগার পেসার এবাদতের জন্য। সর্বনাশে ইনজুরির থাবায় বছর পেরিয়েছে, তবুও মাঠে ফেরা হয়নি সিলেট রকেটের। প্রতিপক্ষ হিসেবে টিম ইন্ডিয়া বরাবরই প্রিয় তার কাছে। টাইগার ম্যানেজমেন্টের কাছ থেকেও পেয়েছেন গ্রিন সিগন্যাল। ম্যাচ ফিট না হলেও দলের সঙ্গে চেন্নাইয়ের বিমান ধরছেন তিনি। আফসোস তো অবশ্যই, এজ এ প্লেয়ার বাহিরে থাকা, সত্যি কথা এটা অনেক কষ্টের। বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে, ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো। তাসকিন, হাসান, নাহিদ রানা, মুস্তাফিজ, তানজিম সাকিব সাম্প্রতিক সময়ে শুধু কাগজে কলমেই নয়, 22 গজেও টাইগার পেস বিপ্লবে আচ্ছন্ন তাবৎ ক্রিকেট দুনিয়া। তবে তাতে বেড়েছে প্রতিযোগিতা। চ্যালেঞ্জের মুখে একসময় দলের অটো চয়েস এবাদত, তবে এমন প্রতিযোগিতাকে তিনি দারুণ উপভোগ করছেন। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যে পরিমাণে এখন ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। এখন যে কেউ, আমরা যে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যাই, সবাই অ্যাটলিস্ট উইকেটটা বানাইতে গেলে একটু চিন্তা করবে। এটা আমার কাছে অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরও 7টা থাকবে। সো মানে তখন কি হবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরো ভালো করতে হবে। 8 সেপ্টেম্বর থেকে গোটা দল নিয়ে শুরু হওয়া অনুশীলনে থাকছেন এবাদত হোসেন। তবে শেষ পর্যন্ত ভারতের মাটিতে তার সুযোগ না মিললেও ঘরোয়া লিগে পারফর্ম করে আন্তর্জাতিক সার্কিটে এবাদত ফিরতে চান প্রোটিয়া সিরিজ দিয়েই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজে একের পর এক হামলার হুমকি দিয়ে যাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিন্দু মহাসভা। টি-20 সিরিজের পর এবার কানপুরে দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিয়েছে
সংগঠনটি। তাই কানপুর থেকে টেস্ট সরিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে নেওয়ার কথা ভাবছে বিসিসিআই, এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অনেক কিছুই আদায় করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসও কয়েক গুণ বেড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। এবার ইন্ডিয়া বদের পরিকল্পনা টাইগারদের। তাই তো ভারত সিরিজ নিয়ে বাড়তি রোমাঞ্চ কাজ করছে বাংলাদেশি সমর্থকদের। চলতি মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে 2টি টেস্ট ও 3টি টি-20 সিরিজ খেলার কথা টাইগারদের। তবে বাংলাদেশের এ সফর বাতিলের জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় রাজনৈতিক দল হিন্দু মহাসভা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে দফায় দফায় হামলার হুমকি দিয়ে যাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনটি। প্রথমে বাংলাদেশ ভারত সিরিজের টি-20 ম্যাচে হামলার হুমকির পর এবার কানপুরের দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিল হিন্দু মহাসভা। এই অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে ভেন্যু পরিবর্তনের কথা ভাবছে বিসিসিআই। কানপুর থেকে সরিয়ে দ্বিতীয় টেস্ট মধ্যপ্রদেশের ইন্দোরে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকার পতনে প্রভাব পড়েছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে। নানা অভিযোগ এনে আন্দোলনেও ভারত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র জনতা। এরপর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলার বেশ কিছু গুজব ছড়ায় ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এমন অস্থির পরিস্থিতিতে রাজনৈতিকভাবে না পারলেও ক্রিকেট দিয়ে ভারতীয়দের দাঁত ভাঙা জবাব দিতে চায় টাইগার সমর্থকরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। কঠিন সময় পার করছে পাকিস্তানের ক্রিকেট। বাংলাদেশের পর এবার ইংল্যান্ড সিরিজেও ভেন্যু জটিলতায় পড়েছে পিসিবি। আগামী মাসে মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে 3টি টেস্ট খেলার কথা পাকিস্তান ও ইংল্যান্ডের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় দোটানার মধ্যে পড়েছে পিসিবি। শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে পুরো সিরিজটি সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় সরে যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও নতুন করে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানের ক্রিকেটে শনির দশা। দুঃসংবাদ আর ব্যর্থতার বোঝায় ভারী হয়ে উঠছে তাদের কাঁধ। মাঠের খেলা কিংবা ক্রিকেট কূটনীতি সবকিছুতেই হতাশার খবর। বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে যেন মাটির সঙ্গে মিশে গেছে পাকিস্তানিরা। একে একে সামনে আসছে দলীয় অন্তর্কোন্দল আর বোর্ড কর্তাদের স্বেচ্ছাচারিতার অভিযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনাও ফিকে হয়ে আসছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট রাইটস পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে ভারতের সঙ্গে সম্পর্কের বৈরিতায় আবারও বিপাকে তারা। শোনা যাচ্ছে পাকিস্তানে ম্যাচ খেলতে নিজেদের ক্রিকেটারদের এবারও পাঠাবে না প্রতিবেশী দেশটি। তাই এতদিন গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেল নিয়ে ছিল জোর আলোচনা, অর্থাৎ ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আর অন্য ম্যাচগুলো পাকিস্তানে। তবে পিসিবির জন্য আরও খারাপ খবর, নতুন গুঞ্জন উঠেছে পুরো আসরই সরে যেতে পারে পাকিস্তান থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য বেশ জোর প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির ভেন্যুগুলোতে সংস্কার কাজও চালাচ্ছে পিসিবি। এর মাঝেই এমন গুঞ্জনে অস্বস্তিতে পড়েছেন বোর্ড প্রধান মহসিন নাকভি। তবে সমস্যাটা তাদেরই তৈরি। নিরাপত্তা ইস্যুতে ভাবমূর্তি অনেকটা ফিরলেও স্টেডিয়ামের সংস্কার কাজের ঢিলেমিতে সফরকারী দলগুলোকে পোহাতে হচ্ছে ঝক্কি ঝামেলা। রেনোভেশনের দোহাই দিয়েই বাংলাদেশকে 2টি টেস্ট রাওয়ালপিন্ডির এক স্টেডিয়ামে খেলিয়েছে তারা। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না। আগামী মাসে মুলতান, করাচি আর রাওয়ালপিন্ডিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টি ম্যাচ খেলার কথা পাকিস্তান ও ইংল্যান্ডের, কিন্তু করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে কাজ চলায় খেলতে হবে অন্য ভেন্যুতে। তবে বাংলাদেশের মতো এক ভেন্যুতে 2 টেস্ট খেলানো যাচ্ছে না ইংলিশদের। আপৎকালীন সমাধানে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ খেলানোর কথা ভেবেছিল পিসিবি, কিন্তু রাওয়ালপিন্ডির নিকটস্থ ইসলামাবাদ শহরে দ্বিতীয় টেস্টের সময় সরকারের গুরুত্বপূর্ণ সভা থাকায় সে সিদ্ধান্ত থেকেও সরে আসতে হচ্ছে।
উপায় না পেয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতে খেলাতে চায় পিসিবি। তাই 3 টেস্ট খেলতে ইংল্যান্ড থেকে পাকিস্তান, আবার আরব আমিরাত, এরপর আবার পাকিস্তানে ট্রাভেলের ঝক্কি পোহাতে হবে বেন স্টোকসদের। যা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ইংল্যান্ড দল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে পুরো সিরিজটাই সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায়। পরপর 2 সিরিজে পিসিবির এমন আচরণ ভালোভাবে নিচ্ছে না কোনো বোর্ডই, যার প্রভাব পড়তে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিগ ব্যাশের পর এবার জিম আফ্রো টি10 লিগেও দল পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে হারারে বোল্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন এই লেগি। কদিন আগে ড্রাফট থেকে রিশাদকে দলে টানে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স। এর আগে কানাডার গ্লোবাল টি20তেও খেলেছেন এই লেগ স্পিনার, কিন্তু টি10-এ এবারই প্রথম খেলবেন তিনি। জিম আফ্রো টি10-এর ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী 8 সেপ্টেম্বর। তবে এর আগে সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিল হারারে বোল্টস। হারারেতে রিশাদ ছাড়াও আছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকা, নিউজিল্যান্ডের জিমি নিশাম এবং ক্যারিবিয়ান কেনার লুইস। আগামী 21 সেপ্টেম্বর শুরু হবে এবারের আসর, শেষ হবে 29 সেপ্টেম্বর। এর আগে জিম আফ্রো টি10 লিগের ফ্র্যাঞ্চাইজি বুলাওয়ে ব্রেভসে খেলেছেন তাসকিন আহমেদ এবং জোবার্গ বাফালোসে খেলেছেন মুশফিকুর রহিম। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় পেলেও জয় কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে বাংলাদেশ দলকে। তবে ঘরের মাঠে এখনই ভুটানকে হালকা করে দেখতে নারাজ লাল সবুজ ফুটবলাররা। তাই তো অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন তপু জামালরা। সবার এখন একটাই লক্ষ্য, 2016-র স্মৃতি ভুলে সিরিজ জিতে দেশে ফিরতে চায় কাবরেরা বাহিনী। চাংলিমিথান স্টেডিয়ামের অবস্থানগত ভিন্নতা, বৈরী কন্ডিশন আর মাঠের প্রতিপক্ষ সবকিছু নিয়েই বেশ চিন্তিত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অতীতের বাজে স্মৃতিকে ভুলতে একটা জয় যে অপরিহার্য ছিল লাল সবুজের জন্য। প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয় পেতেই বদলে গেছে টিমের স্পিরিট। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে ম্যাচের ভেন্যু হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ জামাল ভূঁইয়াদের জন্য। তাই ম্যাচের আগে বেশ কয়েকদিন হাতে নিয়েই হাইকিং, নিয়মিত অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে দলটা, যার ফলও পেয়েছে হাতে নাতে। তবে পরের ম্যাচের আগে প্রতিপক্ষকে একেবারেই হালকা করে দেখতে নারাজ বাংলাদেশ। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চাইবে স্বাগতিকরা, এটা জানেন সবাই। ম্যাচের পর থেকেই আসলে আমাদের রিকভারি সেশনটার জন্য টাইম করা হয়েছিল। সেই টাইমিং অনুযায়ী আমরা আসলাম রিকভারির জন্য। ফান গেমস এবং যেগুলি করলে প্লেয়াররা আসলে মেন্টালিও ভালো ফিল করে সেগুলি করা হয়েছে। সব টেনশন দূর করে আমরা একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই কনফিডেন্স থেকে এখন সেকেন্ড ম্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছি। ভুটানের বিপক্ষে গোল করা আর লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া প্রথম ম্যাচ জয়ের এই আত্মবিশ্বাস পরের ম্যাচে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অধিনায়ক তপু বর্মন। ফুটবলারদের ফিটনেস নিয়ে কোচ চিন্তিত হলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না দল। নিজেদের পরিকল্পনায় স্থির থাকার লক্ষ্য ফুটবলারদের। জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ আমরা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছি। কারণ ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি এবং উইন হয়েছি। তো আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বুস্টাপ আছে এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছি এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য। এবং আমার কাছে মনে হয় আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ টিম মেম্বার বলেন, ডেফিনেটলি আমরা উইন করতে পারব। 8 সেপ্টেম্বর 2 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ভুটান। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফিটনেস ও পারফরমেন্সের অবনতি হওয়ার জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সুযোগ পান না জাতীয় দলের প্রথম একাদশে। তবে এখনই তার উপর আস্থা না হারাতে বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। ভুটানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেলেও আক্রমণ ভাগ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। পরবর্তী ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে হলে ফুটবলারদের বল পজিশন ধরে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম একাদশে সুযোগ পান না নিয়মিত। প্রিমিয়ার লিগের দল বদলেও পাননি কোনো ক্লাব। অধিনায়ক ছাড়াই গেম প্ল্যান সাজান বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরা। দলে নিজের জায়গা ধরে রাখতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে জামাল ভূঁইয়াকে। তাহলে কি ফুরিয়ে যাচ্ছেন JB6?
দেশের ফুটবলে দীর্ঘ সময় ধরে সার্ভিস দেওয়া জামাল ভুঁইয়া পার করছেন কঠিন সময়, তবে এখনই তার উপর আস্থা হারাচ্ছেন না আরেক সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে জামালকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করেন তিনি। জামাল তো অলরেডি স্টার্টিং 11 কিন্তু সে হারিয়ে ফেলেছে, যা সত্যি কথা, এবং কালকে যে তিনজন মিডফিল্ডার খেলেছে তারা বেশ ভালোই খেলেছে, বাট আমার কাছে জামালের একটা বড় এক্সপিরিয়েন্স রয়েছে। আপনি জামালকে এই মুহূর্তেই কিন্তু বাদ দিতে পারবেন না। জামাল আমাদের দেশের জাতীয় দলে কিন্তু একটা সময় বেশ ভালো ডেলিভার দিয়েছে, তো জামালের যে এক্সপিরিয়েন্সটা আছে সেইটা কিন্তু আপনাকে আরো 2-3 বছর সে দিতে পারবে যদি সে ক্লাব ফুটবলে রেগুলার হয়, আদারওয়াইজ তার জন্য ডিফিকাল্ট হবে। প্রায় 11 মাস পর জয়ের দেখা পেল বাংলাদেশ ফুটবল দল। ভুটানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় এলেও স্কোর লাইন ও ফুটবলারদের গেম অ্যাপ্রোচ হতাশ করেছে সাবেক অধিনায়ককে। দলে জেনুইন স্ট্রাইকার নেই বলেও আক্ষেপ তার। দলের সাথে যদি আপনি একটানা 15 বা 20টা পাস না করতে পারেন, বিল্ড আপ না করতে পারেন, তখন আসলে এটা পরবর্তী যখন আপনি স্ট্রং অপোনেন্টের সাথে খেলবেন তখন কিন্তু এই জায়গাগুলি কিন্তু আরো বেশি আপনার ভুল হবে। কোনো ফরওয়ার্ড নাই, কিন্তু কোচ কিন্তু আসলে বাধ্য হয়ে আসলে সিস্টেমটা চেঞ্জ করেছে, মানে স্ট্রাইকার ছাড়াই আসলে তাদেরকে রেখে কিন্তু দলটা সাজিয়েছে। তো স্ট্রাইকারের যে একজন দুজন স্ট্রাইকার অভাবটা তো অনেকদিন ধরেই কিন্তু জাতীয় দল ভুগছে। ভুটানের বিপক্ষে পরবর্তী ম্যাচে বড় ব্যবধানে জিততে হলে ফুটবলারদের বল পজিশন ধরে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। আপনি যদি বল পজিশন রাখতে পারেন তখন ভুটান আপনার সাথে কিছুই করতে পারবে না। যে জায়গাটা ইমপ্রুভ করার আমি বলবো যে একমাত্র জায়গা সেটা হচ্ছে আপনাকে বল পজিশন রাখতে হবে অনেক, এবং সেই বল পজিশনটা আমাদের হাতে না। আমরা কালকে বল পজিশন রেখেছি, সেটা আমাদের হাতে, এটা কোনো কার্যকারিতা হবে না। আপনাকে অপোনেন্ট হাতে গিয়ে অ্যাটলিস্ট 8টা-10টা পাঁচ খেলে দেন আপনাকে অ্যাটাকে যেতে হবে। মিরাজের মতো প্লেয়ারদেরকে আপনি 11-এ দিতে পারেন, কারণ দুই সাইড থেকে মোরসালিন এবং ফাহিমের সাথে যদি আপনি মিরাজকে সামনে দেন হয়তো সুযোগ আরো, আমি মনে করি আরো আসতে পারে, এবং মিরাজ যে কোয়ালিটি দেখিয়েছে সে হয়তো আমার কাছে মনে হয় যে অ্যাডজাস্ট করে ফেলতে পারে। ইনজুরিতে রাকিব হোসেন ছিটকে গেলেও শাহরিয়ার ইমন তার অভাব পূরণ করবে বলে মনে করেন জাহিদ হাসান এমিলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থানে আছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বিরাট কোহলি। 2023-24 মৌসুমে 66 কোটি রুপি কর দিয়েছেন তিনি। ভারতীয় ব্যবসাভিত্তিক ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি, 3 নম্বরে জায়গা করে নিয়েছেন সচিন টেন্ডুলকার। সিনিয়রদের সঙ্গে আছেন দুজন তরুণ ক্রিকেটারও, আর হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ যথাক্রমে 13 ও 10 কোটি রুপি আয়কর দিয়েছেন। বিরাট কোহলি মাঠের ক্রিকেট হোক কিংবা অন্য কোনো আলোচনা, ঘুরে ফিরে খবরের শিরোনাম হবেনি। কখনো 22 গজের কোনো কর্মকাণ্ডে, কখনো বাণিজ্যিক চুক্তি, কখনো আবার ইন্ডিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল স্টারদের তালিকায় শীর্ষ 10-এ থাকার ঘটনায়। কিন্তু এবার আর সেসব নয়, ভিন্ন এক ঘটনায় আলোচনায় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। টি-20 বিশ্বকাপ জয়ের ঘোর এখনও কাটেনি তার, তাই 22 গজের ব্যস্ততা থেকে কিছুটা দূরেই আছেন। বিশ্বকাপ জিতে টি-20 থেকে অবসর নিয়েছেন, এবার বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়বেন কিছুদিনের মধ্যে। তার আগেই কোহলিকে নিয়ে নতুন খবর প্রকাশ করল ভারতের ব্যবসা ভিত্তিক শীর্ষ ম্যাগাজিন ও ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়া, যেখানে উঠে আসে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি কর দেন কিং কোহলি। ওই প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ করদাতাদের এই তালিকার শীর্ষে আছে বিরাট কোহলি। কর মূলত আয় ও ব্যয়ের উপর ভিত্তি করে দেয়া হয়। ক্রিকেট, বিজ্ঞাপন, বাণিজ্যিক চুক্তি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্র থেকে আয় করে থাকেন বিরাট। আর 2023-24 মৌসুমে তিনি কর দিয়েছেন সব মিলিয়ে 66 কোটি রুপি। কর প্রদানকারীদের এই তালিকার 2-এ অবস্থান ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির। 4 বছর আগে খেলা ছাড়লেও বিজ্ঞাপন, বাণিজ্যিক সব চুক্তি থেকে এমএসডি যে মোটা অঙ্ক আয় করেন তাতে কোনো সন্দেহই নেই। আর গেল 2023-24 মৌসুমে 38 কোটি রুপি কর দিয়েছেন তিনি। তৃতীয় সর্বোচ্চ কর দিয়েছেন সচিন টেন্ডুলকার। মূলত বাণিজ্যিক চুক্তি, ব্যবসা আর বিজ্ঞাপনই লিটল মাস্টারের আয়ের উৎস। কিংবদন্তি এই ব্যাটসম্যান কর দিয়েছেন 28 কোটি রুপি। তালিকার 4-এ আছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। বার্ষিক আয়ের ওপর 23 কোটি রুপি কর দিয়েছেন তিনি। তরুণ ক্রিকেটারদের মধ্যে আয়করের এই তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। 13 ও 10 কোটি আয়কর দিয়ে ভারতের সর্বোচ্চ করদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই ক্রিকেটার। যদিও ভারতের সর্বোচ্চ করদাতা অ্যাথলিটদের তালিকায় নেই অন্য কোনো ডিসিপ্লিনের কেউই। তাজিন খন্দকার, সময় সংবাদ। যোগ্যতার বিচারেই ব্যালন ডিওর জয়ের তালিকায় জায়গা পেয়েছেন বলে মন্তব্য করেছেন আর্জেন্টিন ফরওয়ার্ড লতারো মার্টিনেজ। নিজেকে এই পর্যায়ে নিয়ে আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে আর্জেন্টিনা নিয়ে আবেগঘন কথা বলেছেন আনহেল ডি মারিয়া। এখন
শুধুই সমর্থক হিসেবে দলের পাশে থাকতে চান এই কিংবদন্তি। 21 বছর পর ব্যালন ডিওরের তালিকায় নেই মেসি রোনালদো। বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার এবার উঠতে চলেছে একেবারেই নতুন কারো হাতে। মৌসুমের মাঝপথে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস কিংবা জুড বেলিংহ্যামের নাম জোরে সোরে শোনা গেলেও কোপা ইউরোয় পারফর্ম করে সমীকরণ বদলে দিয়েছেন রদ্রি এবং লওতারো মার্তিনেজ। গেল মৌসুম দুর্দান্ত কেটেছে আর্জেন্টাইন ফরওয়ার্ডের। ক্লাব ফুটবলে তো বটেই, আলবি সেলেস্তেদের টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লওতারো, যার স্বীকৃতি হিসেবে এবার ব্যালন ডিওর জয়ের স্বপ্ন দেখছেন তিনি। যদিও এর আগে আরও একবার এই তালিকায় নাম উঠলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছিলেন লওতারো মার্তিনেজ। চলতি মৌসুমে ব্যালন ডিওরের যে তালিকা হয়েছে, নিজ যোগ্যতায় আমি এখানে জায়গা করেছি। এখানে আসতে বিগত বছরগুলোতে আমি কঠোর পরিশ্রম করেছি। সম্মানজনক এই তালিকায় দ্বিতীয়বারের মতো আমি জায়গা করেছি। চূড়ান্ত বাছাইয়ের জন্য আমি প্রস্তুত। কোপা আমেরিকা দিয়ে 1.5 দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করেছেন আনহেল ডি মারিয়া। এএফ এর পক্ষ থেকে জোরালো অনুরোধ ছিল চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে। সেটা আগেই নাকচ করে দেয়া এই উইঙ্গার জানিয়েছেন, আর্জেন্টিনা আবেগের জায়গা হলেও এখন তিনি শুধুই দর্শক। আমার মধ্যে অনেক আবেগ কাজ করে আর্জেন্টিনা নিয়ে, যার সবকিছু প্রকাশ করা সম্ভব না। আমি এএফ এর সবাইকে ধন্যবাদ দিতে চাই। তাদের সঙ্গে 16 বছর কাটিয়েছি। এখন আমি শুধুমাত্র একজন ভক্ত। পরিবার নিয়ে খেলা দেখতে এসেছি। দলকে সমর্থন যোগাতে আমি কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও যাব। ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। সেপ্টেম্বর উইন্ডোতে 11 তারিখ কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এসএম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংস্কারের বিভিন্ন দিক নিয়ে সাবেক পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভা। গেল 17 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজে সন্ত্রাসী হামলার হুমকি। কানপুর থেকে ম্যাচ চলে যেতে পারে ইন্দোর, খবর ভারতীয় গণমাধ্যমে। আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।